কিছুই না, তাই না? এখন এলভিএম যদি আমরা করতে চাই, এলভিএম করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ভলিউমগুলো তৈরি করছি HDF5, HDF4, HDF3, 2, 1, এগুলো কি সব ফিজিক্যাল ভলিউম না? এগুলো কিন্তু ফিজিক্যাল। ফিজিক্যাল পার্টিশন আপনি চাইলেই কিন্তু বাড়াইতে কমাইতে পারেন না, এরকম কোনো স্কোপ নাই। ফিজিক্যাল হলে তো ফিজিক্যাল, আপনি কিভাবে বাড়াবেন? স্ট্যাটিক। আপনাকে ডিলিট করতে হবে, তারপরে আবার নতুন করে নিতে হবে, নতুন করে আবার সেক্টর ডিফাইন করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি HDF5, আমার যদি এটা লজিক্যাল ভলিউম হতো, ফিজিক্যাল ভলিউম না, লজিক্যাল ভলিউম। লজিক্যাল জিনিসটা আপনার কাছে যেভাবে রাইট করা আছে সেইভাবেই থাকবে, তাই না? লজিক্যালি আপনি যদি তাকে বলেন যে এইটুকু 5 জিবি, তাহলে সে লজিক্যালি 5 জিবি ইউজ করবে। এবার আপনি বলেন না এটা লজিক্যালি 6 জিবি, তাহলে সে লজিক্যালি 6 জিবি ইউজ করবে, তাই তো? তাহলে আমাদেরকে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে আমাদের কাছে একটা ফিজিক্যাল ভলিউম আছে, যেটাকে আমরা বলছি পিভি, ফিজিক্যাল ভলিউম। এই ভলিউমটা হচ্ছে ডেভ HDF5 ধরে। এটাকে চাইলে আমি বাড়াইতে কমাইতে পারবো। এটার জায়গা কতটুকু? 5 জিবি। এই 5 জিবি ফিক্সড, উইদাউট ডিলিটিং। আমরা কি এটাকে কোনো কিছু করতে পারবো? এটা চাইলে আমরা 2 জিবি বানাতে পারবো ডিলিট না করে? চাইলে এটা আমি 7 জিবি বানাতে পারবো? কারণ করা যাবে না। হ্যাঁ, সিঙ্ক করা যাবে না, এখানে সিঙ্ক নাই। ডাইনামিক পার্টিশন হলে সিঙ্ক করা যায়, এমবিএ পার্টিশন। আমার 15 জিবি HDF4 আছে, তাই না? সেখান থেকে আমি 5 জিবি যখন এই ফিজিক্যাল একটা পার্টিশন বানাই ফেলছি, ফিজিক্যাল ভলিউম তৈরি করে ফেলছি, এইটাতে কিন্তু কোনো কাজ করা আর যাবে না। কিন্তু আমি যদি এখন একটা এলভি ক্রিয়েট করি, অর্থাৎ লজিক্যাল ভলিউম ক্রিয়েট করি এই HDF5 এর ভিতরে 2 জিবি, HDF5 এর ভিতরে আমি আবার কি করলাম? একটা লজিক্যাল ভলিউম তৈরি করলাম 2 জিবি। তাহলে এই যে 2 জিবি আছে, এই 2 জিবিটা তো আসলে ফিজিক্যালি 2 জিবি না। ফিজিক্যালি এটা কত? 5 জিবি। লজিক্যালি এটাকে তাহলে আমরা 0 থেকে শুরু করে এই 5 জিবি পর্যন্ত যে কোনো সময় বাড়াতে কমাতে পারবো। বুঝে গেল লজিক্যাল ভলিউমের সুবিধাটা কি? আপনার পুরো হার্ড ডিস্কের সাইজ ছিল 40 জিবি, পুরোটাকেই যদি আপনি প্রথমে একটা ফিজিক্যাল ভলিউম করতেন, তারপরে যদি আপনি এর ভিতরে সব এলভি করতেন, রুট, বুট, সোয়াপ, তাহলে কি হইতো? আপনি যে কোনো সময় যে কোনো কিছু এই 40 জিবি পর্যন্ত বাড়াতে কমাতে পারেন। এই জন্য লিনাক্সে আমরা আসলে এলভিএম পার্টিশন প্রথম দেখি, আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে নরমাল পার্টিশন কিভাবে করে, এলভিএম শেখানোর জন্য আমরা এইভাবে করছি। যদি আপনি ইন্ডাস্ট্রিতে পার্টিশন করেন, প্রথমে আপনি পুরো হার্ড ডিস্কটাকে একটা ফিজিক্যাল ভলিউম করে এলভিএম শুরু করবেন, সবই এলভিএম এর আন্ডারে থাকবে। তাহলে আপনার রুটের জায়গা কম করতে বাড়াই নেন, বুটের জায়গা কম করতে বাড়াই নেন, বুটে বেশি জায়গা হয়ে গেছে কমাই নেন, সোয়াপ এখন বেশি লাগবে বাড়াই নেন। বাড়াইতে কমাইতে আপনার কিছুই করা লাগতেছে না, ইজি, জাস্ট কমান্ড দিবেন সাইজ বেড়ে যাবে, জাস্ট কমান্ড দিবেন সাইজ কমে যাবে। বুঝতে পারছেন কি সুবিধাটা আছে এলভিএম করার? সুবিধাটা কি? তা আমরা এখন দেখবো এই এলভিএমটা কিভাবে করে। স্যার, আপনি প্রথমে 15 জিবি থেকে 5 জিবি বের করলেন, হ্যাঁ, যেই 15 জিবি থেকে বের করলেন সেটা তো স্যার পিভি ছিল, সেটা পিভি ছিল। তো ওটা বের হলো কিভাবে? তো বের হওয়ার কথা এক্সটেন্ডেড পার্টিশন, এক্সটেন্ডেড পার্টিশন এক্সটেন্ডেডটা এক্সটেন্ডেড হলোই তো একটা স্যার পুরনো একটা পিভি পার্টিশন থেকে। ছিল, এক্সটেন্ডেড থেকে আমি একটা নতুন লজিক্যাল পার্টিশন করছি, এটা একটা পিভি। এক্সটেন্ডেড পার্টিশন আপনি ইউজ করতে পারবেন না। এক্সটেন্ডেড পার্টিশন থেকে আপনি একটা লজিক্যাল পার্টিশন করছেন, না স্যার, আমি এক্সটেন্ডেড বলতে থেকে চাচ্ছি আপনি একটা আমি বলতে চাচ্ছি লজিক্যাল স্যার করছেন। এক্সটেন্ড করাটাই আপনি হ্যাঁ। এক্সটেন্ড করছেন তো কোনো একটা পিভি থেকে। না না, প্রথমে তো আমার র এক্সটেন্ডটা পার্টিশন, কি ফ্রি পড়েছিল? এক্সটেন্ডে তো র পার্টিশন, র পার্টিশনকে আমি এক্সটেন্ডেড হিসেবে ডিক্লেয়ার করছি। স্যার কই স্যার, এখানে আমরা যখন এক্সটেন্ড করতে গেলাম তখন তো কোনো র বলে নাই সে আমাদের। ওই ই দিছেন না 4 নাম্বার যে আমাদের সেক্টর খালি ছিল না, হ্যাঁ সেক্টর খালি ছিল, ওটাই তো র পার্টিশন। কিন্তু সেক্টরটা তো ইউজ করেছিল পিভি4 এই এসডি4। কই HDF4 ডিলিট করছি না আমরা? HDF5 মানে এক্সটেন্ড আমাদের তো প্রথমে HDF1 ছিল, 2 ছিল, 3 ছিল, আমরা 4 তৈরি করছি। তার মানে না স্যার 1 2 3 তে কি আমাদের 40 জিবি ছিল না? না না না, 40 জিবি ছিল। রুটে আমরা কত নিয়েছিলাম? 20 জিবি। হ্যাঁ, বুটে নিয়েছিলাম মনে হয় 100 এমবি বা 200 এমবি, 500 এমবি নিয়েছিলাম। আর সোয়াপে মনে হয় 2-4 জিবি নিয়েছিলাম। তা সব মিলে তো 24-25 জিবি গেছে। ও আচ্ছা, তো বাকি যেগুলো ছিল সেটা পুরো আমাদের দিয়েছে। 15.5 জিবি ছিল আমার খালি, যেটা আমি এক্সটেন্ডেড তৈরি করছি। ওটা রো মানে রটা দেখায় নাই, বাট উইন্ডোজে দেখায়। উইন্ডোজে দেখায়, দেখায়। ঠিক আছে, ক্লিয়ার।
তাহলে এই যে আমরা এখন HDA5 তৈরি করছি, এটাকে এর ভিতরে কিন্তু আপনি চাইলে আরো এরকম HDA6 7 8 তৈরি করতে পারেন, সেগুলো লজিক্যাল, কিন্তু এগুলি সবই হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেম। আপনাকে এই পার্টিশনটাকে আগে এলভিএম হিসেবে ডিক্লেয়ার করতে হবে, তারপরে আপনি এই কাজগুলি করতে পারবেন। তাহলে কিভাবে করবো আমরা সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে আনমাউন্ট করতে হবে dev HDA5। HDA5 এখন কারোর সাথে কি মাউন্ট অবস্থায় নাই। গুড। আমরা এখন ঢুকবো fdisk dev HDA। আর সেইটাতে না, আমরা তো পার্টিশন টেবিলে ঢুকবো, হার্ড ডিস্কের নাম হচ্ছে HDA। আসছি আমরা এখানে p ফর প্রিন্ট। আমার কাছে একটা HDA5 পার্টিশন আছে যেটা হচ্ছে লিনাক্স টাইপের, তাই না? আমরা সেটা নতুন আরো একটা পার্টিশন করে নিতে পারি, অথবা এই পার্টিশনে আমরা কাজ করতে পারি। ধরেন এটা ডাটা আমার দরকার নেই, এটা যে ডাটা আছে সেটা আমার দরকার না। তাহলে এই লিনাক্স যে সিস্টেম আছে এটাকে আমার চেঞ্জ করে কি করতে হবে, এলভিএম। তাহলে আমাদের এল মানে হচ্ছে লিস্ট। আপনি যদি দেখতে চান যে আপনার আসলে কোন আইডি কোন সিস্টেমের জন্য, তাহলে আমরা কি দিব, এল দিলে দেখেন আমাদের কাছে কি কি সিস্টেম হইতে পারে। ফ্যাট 12 হইতে পারে, ফ্যাট 16 হইতে পারে, ফ্যাট আপনার এনটিএফএস হইতে পারে, ইএক্স ফ্যাট হইতে পারে, তারপরে ফ্যাট 32 হইতে পারে W95 এর, তারপরে এরকম হিডেন ফ্যাট 12 করতে পারেন। এই সিস্টেমগুলো আবিষ্কার হওয়ার প্রয়োজন কি ছিল? এই যে ইএক্স ফ্যাট বা ফ্যাট বা এনটিএফএস, এগুলোর প্রয়োজন, এনটিএফএস একটা বুঝতে পারি যে হচ্ছে ম্যাক্স ফাইল নিতে পারে, মানে আমরা যেটা ইউজ করি, কিন্তু বাকি সিস্টেমগুলোর প্রয়োজন কি ছিল যার কারণে এগুলো ইনভেন্ট করা হয়েছে? সবসময় আপডেট করছে তারা ফাইল সিস্টেম, এক একটা ফাইল সিস্টেম আপডেট হয়েছে, একটা নতুন অ্যালগরিদম হয়েছে, সেই অনুযায়ী একটা নামকরণ হয়েছে, প্রত্যেকটা হয়েছে আর নামকরণ হয়েছে। তারপর যে অপারেটিং সিস্টেম তারা তাদের মতো করে কিছু করছে, কিছু প্যাটার্ন করা, কিছু Storage open type? source। ঠিক আছে? কিন্তু বিভিন্ন ভাবে আপনি ফাইলটা রাখতে পারেন। ফাইল আসলে প্যাটার্ন ওয়াইজ যে আপনার ইয়াতে হার্ড ডিস্কে কিভাবে ফাইলটা কিভাবে save হবে? হবে। এখন দেখা যায় যে কোথাও ওদের মানে ইয়ার জন্য ম্যাক্সিমাম ফাইলের দরকার নাই, ম্যাক্সিমাম ডাটার দরকার নেই, বাট ওরা হচ্ছে সেটা হচ্ছে ইয়াতে আপনার কম ফাইল সেভ করবে, বাট হচ্ছে ইয়া মানে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে না। এ ধরনের কিছু হিডেন ফাইল ফাইল থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। ধরেন আপনার দরকার হচ্ছে দ্রুত ডাটা ট্রান্সফার, কিন্তু ছোট ছোট ফাইল আপনি ফ্যাট করেন দ্রুত কাজ করবে, দ্রুত কাজ করবে। কিন্তু আপনার বড় বড় চাঙ্ক ফাইল রাখতে হবে, তখন আবার ফ্যাটে আপনি পারবেন না। আবার আপনি মনে করেন এমন একটা সিস্টেম যাচ্ছেন যেটা ইউনিক্সেও সাপোর্ট করে, আবার উইন্ডোজও সাপোর্ট করে, আপনি এক্সপার্টে চলে যান, বাই ডিফল্ট এটা দুই জায়গায় সাপোর্ট করে। কিন্তু আপনি এনটিএফএস যদি নরমালি লিনাক্সে মাউন্ট করতে চান, আপনাকে এনটিএফএস এর প্যাকেজ ইনস্টল করতে হবে। এখন নতুনগুলোতে বাই ডিফল্ট চলে আসে, যেটা এনটিএফএস এর সব খুবই অনেক ব্যবহার বেড়ে গেছে। বাট এই জন্য এক্সপার্ট হয়েছে। তো এইভাবে হয়েছে, ধরেন এনটিএফএস প্রথমে উইন্ডোজ দেয় নাই কাউকে, তো উইন্ডোজের ছিল, সে কাউকে দিবে না। যেহেতু সে কাউকে দিবে না, এখনো কিন্তু অন্য কেউ এনটিএফএস এভাবে ইউজ করতে পারতো না। পরে যখন সে ছেড়ে দিয়েছে, ঠিক আছে আমি দিলাম, এবার তুমি ইউজ করো, তখন মানুষ ইউজ করে, নাহলে শুধু উইন্ডোজ আলাদা ইউজ করতে পারে। লিনাক্স আগে শুধু এক্সটি 1 2 ইউজ করতো, তারপরে ওরা আস্তে আস্তে বাকিগুলা ইনক্লুড করছে। ফ্যাট হচ্ছে ইউনিক্স এর একদম প্রথম, ফ্যাট সবাই ইউজ করতে পারে, কিন্তু ফ্যাটে কি হয়, বড় ফাইল নেওয়া যায় না, তার মানে ইউজাররা তো এটাতে কমফোর্টেবল না। তো ডিপেন্ডস, মানে এইভাবে একের পর এক তৈরি হয়েছে, এবং এক একজন এক একটা অ্যালগরিদম বানাইছে। আমি চাইলে সবগুলোই সাপোর্ট করতে পারি, আবার আমি চাইলে সাপোর্ট নাও করতে পারি। সো অপারেটিং সিস্টেম বানানোর সময় এটা বলে দিতে হয়। সো এখানে দেখেন 8E মানে হচ্ছে লিনাক্স এলভিএম, 8E মানে হচ্ছে লিনাক্স এলভিএম, আর 83 মানে হচ্ছে লিনাক্স, যেটা আমাদের এখন বাই ডিফল্ট হয়ে আছে। তো আমাদেরকে এটাকে 83 থেকে 8E তে কনভার্ট করতে হবে। কি করতে হবে? 83 কে ইউনিভার্সাল, ইউনিভার্সাল 8E তে কনভার্ট করতে হবে। ইউনিভার্সাল বলতে কি বোঝাচ্ছে? মানে সবার কাছে এই রেটিংটা সেম। উইন্ডোজে গেলেও হ্যাঁ হ্যাঁ, লিনাক্স এলভিএম এ 8E দেখাবে। 8E দেখাবে। টি উইন্ডোজে তো লিনাক্স এলভিএম নাই। না, যদি বলছি স্যার হ্যাঁ। দেখাবে। টি টি মানে কি? পার্টিশন যে টাইপ, এটা আপনি চেঞ্জ করার জন্য আপনি লিখতে হবে টি। কোন নাম্বার পার্টিশনে চেঞ্জ করবেন? হ্যাঁ, 5 নাম্বার ডিফল্ট ধরে রেখেছি। কোনটা চেঞ্জ করবেন? 4 5 5 লজিক্যাল।
আমাদের কোনটা পার্টিশনটা? 5 নাম্বার। বুঝতে পারতেছেন সবাই? 5 নাম্বারের পার্টিশন টাইপ চেঞ্জ করে এলভিএম করব আমরা, তাই না? তাহলে কত দিব? 5। হেক্স কোড কততে চেঞ্জ করব? 8 ই। তাহলে চেঞ্জ হয়ে গেল। পার্টিশন লিনাক্স টু লিনাক্স এলভিএম পি দিয়ে দেখেন, এই যে 5 নাম্বারের এটা সিস্টেম টাইপ কি এখন? লিনাক্স এলভিএম। বুঝতে পারেন না? বুঝা গেছে? সেভ করবেন কিভাবে? হ্যাঁ, ডাব্লু। ডাব্লু মানে কি? রাইট, সেভ হয়ে গেল। এখন কি করবেন? পার্ট প্রোব ডেভ এসডিএ। বুঝা গেল? তাহলে এখন আপনার সিস্টেমে একটা এসডিএ 5 আছে, যেটা টাইপ কি? লিনাক্স এলভিএম। এখন লিনাক্স এলভিএম যে আপনি সেটা তৈরি করলেন, এটাকে আপনার এখন কি করতে হবে? এলভিএম বানাইতে হবে না? বানাইতে হবে না ছোট ছোট এলভিএম? এটা তো আপনার বড় জায়গা 5 জিবি, এটার ভিতরে আপনি ইচ্ছা মতো করবেন। মানে এটা পুরোটা ফ্লেক্সিবল হবে, পুরোটা ফ্লেক্সিবল হয়ে গেছে, এর ভিতরে আপনি এখন ইচ্ছা মতো করবেন, যেটাকে আপনি চাইলেই বাড়াতে কমাতে পারবো। বুঝা গেল? এখন এটা তো লজিক্যালি করতে হবে পুরোটা, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি যে একটা ফিজিক্যাল ভলিউম আছে সেটা ডিক্লেয়ার করতে হবে না লজিক্যালের কাছে? বুঝতে পারছেন কিনা? মনে করেন আপনার একটা জমি আছে, সেটা তো জমির জায়গায় পড়ে আছে। এখন আপনি সেই জমির মধ্যে একটা বাড়ি বানাতে চান, কাগজে প্রথমে জমির অ্যাড্রেসটা লিখতে হবে না? নাকি আপনি বলে দেবেন যে আমি বাড়ি বানানো শুরু করলাম, জমি তো ওই জায়গায় আছে? আপনাকে তো ওইটা আগে বলতে হবে যে ওইটুকু হচ্ছে আমি কাজ করতে চাই, তাই না? লজিক্যাল মানে কি? আপনি একটা জায়গায় লিখবেন কোন একটা ফাইলে, তাই তো? তাহলে প্রথমে আমাকে ফিজিক্যাল ভলিউমটা ডিক্লেয়ার করতে হবে। ফিজিক্যাল ভলিউম ডিক্লেয়ার করতে হবে কোথায়? ডেভ এসডিএ 5। ও, মাউন্ট করা আছে নাকি এসডিএ 5? তাহলে আমি এসডিএ 5 কে আসলে কি করছি? একটা পিভি ডিক্লেয়ার করলাম। পিপি ডিক্লেয়ার করলাম না? এবং এটার ফরম্যাট কি? ext4 বাই ডিফল্ট, সেই ext4 ই এলভিএম কাজ করবে। এটা ক্লিয়ার? আমরা একটা পিভি ক্রিয়েট করছি, তাই না? এখন আমাকে কি বানাইতে হবে? এর ভিতরে আমি ছোট ছোট পার্টিশন তৈরি করব। প্রথম কাজ, আমাকে একটা ভিজি ক্রিয়েট করতে হবে। ভিজি মানে হচ্ছে ভলিউম গ্রুপ। স্যার ইয়েস, এই জিনিসটা আসলো ডাইরেক্ট। ডাইরেক্ট হয়ে গেছে আপনার একদম নতুন পার্টিশন র। আমার পার্টিশন দেখতে আগে থেকে কাজ করতেছি তো, ওইটার ভিতরে সে ওই যে ডাটা ছিল, ওই যে আমরা ফোল্ডার টোল্ডার তৈরি করছিলাম, এই কারণে সে ওয়াইপ করবে কিনা জিজ্ঞেস করছে। বুঝা গেল? তাহলে আমরা কি করব? একটা ভলিউম গ্রুপ ক্রিয়েট করব। ভলিউম গ্রুপ ক্রিয়েট। গ্রুপ কি যে পুরোটা পুরোটা কি? পিভি ভলিউম গ্রুপের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আমি একটা ভলিউম গ্রুপ ক্রিয়েট করলাম কোথায়? এসডিএ 5 এর ভিতরে পুরোটুকু নিয়ে একটা ভলিউম গ্রুপ। এখন আমি কি করব? এলভি ক্রিয়েট করব, তাই না? এলভি ক্রিয়েট এন, না প্রথমে এল দেন, সাইজ ধরেন 1G, 1 GB একটা আমরা পার্টিশন তৈরি করব। কি নামে তৈরি করব? ধরেন LV1। কোথা থেকে তৈরি করব? VG1 থেকে। এল দিলেন কেন? লেন্থ নেম নিউ আর কি, নিউ একটা পার্টিশন। ও ও, অত কেবিপিএস এ না, উম, না জিবি তো নেবে, এলভি মাইনাস, এটা এল দিছি তো নাকি?
to NTFS. NTFS এর meaning? মাইনাস এ লিখো। এক মিনিট, আমরা একটু বড় হাতের এল দিয়ে দেখি। হ্যাঁ, সরি, বড় হাতের এল হবে। এলবি ক্রিয়েট মাইনাস বড় হাতের এল, এল লেন্থ আর কি, হ্যাঁ, জায়গায় বড় হাতের এল হবে। তো 1 জিবির আমরা কি তৈরি করছি, একটা LV1 তৈরি করছি। এখন LV তে আপনি লজিক্যাল ভলিউমে কাজ করতে হলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে এই র জিনিসটা একটু বুঝতে হবে যে আসলে আমরা নাইলে জায়গা ইচ্ছা মতো রাখতেছি, কিন্তু ফিজিক্যালি এই ডাটাটা কিভাবে থাকে এটা বোঝাটা জরুরি। ধরেন আপনার এটা হচ্ছে ফিজিক্যাল ভলিউম 5 জিবি, তাই না? এখন আপনি 1 জিবি একটা এলবি তৈরি করছেন। এই এলবি যে প্রথম থেকে শুরু হয়েছে এর কোনো গ্যারান্টি আছে না? এইরকম তো কিছু আসলে তৈরি হয় নাই, গুরুত্ব করে নেওয়া হয়েছে পুরোটাকে নিয়ে। না, পুরো ডাটা বিজি হয়েছে, পুরো ডাটা বিজি হয়েছে। এখন আপনি লজিক্যালি কি করছেন, একটা এলবি করছেন 1 জিবি। এই 1 জিবি কি এটার কোনো এখান থেকে শুরু হয় এইটুকু না, নির্দিষ্ট না। এরকম কোনো নির্দিষ্ট আছে? না, এটা লজিক্যালি 1 জিবি, কিন্তু এই 1 জিবির প্রথম ডাটা হয়তো এখানে আছে, এটা মনে করেন 100 এমবি। মানে সেক্টর প্রথমটা। প্রথম এখান থেকে 100 এমবি রাইট করছে সে, আবার এইখান থেকে মনে করেন 100 এমবি রাইট করছে, বুঝতে পারেন এরকম? এইখান থেকে মনে করেন 800 এমবি রাইট করছে, 1 জিবি। হতে পারে তো? এখন আপনি এইভাবে যদি ডাটা থাকে আপনি তো বিপদে পড়বেন, মাউন্ট আনমাউন্ট করার পর বিপদে পড়বেন না? আপনি নতুন আরেকটা এলবি করবেন, আরেকটা এলবি সে এখানে রাইট করছে, এখন এটা বাড়াবেন, সে কিভাবে কি করবে? সে একটা প্যাচ লাগবে, সে প্যাচ লাগবে না যদি আপনার ডাটা কম থাকে। যদি ডাটা ভরপুর থাকে একেবারে প্রায় 5 জিবি ডাটাই ভরপুর, তাহলে তার এই বিভিন্ন সেক্টরে ডাটা প্যাচ লাগবে। আপনি কি করবেন, এই যে এলবিটা করছেন এটাকে জার্নালাইজ করবেন, যেটাকে আমরা লিনাক্সে ওই উইন্ডোজে অনেকটা ডিফ্র্যাগমেন্টেশনের সাথে তুলনা করতে পারি। ফ্র্যাগমেন্টেশন। মানে কি আপনি এই জিনিসগুলো এক পাশে রাখেন, যে কোনো এক পাশে রাখেন, এই জায়গায় রাখেন বা এখানে রাখেন, এক জায়গায় রাখেন। এই পুরো 1 জিবির যে যতটুকু জায়গা এটাকে একটা জায়গায় রাখেন, এক জায়গা থেকে ইউজ করেন, তাহলে আপনার হবে কি পরবর্তী যে জায়গাটা থাকে ব্ল্যাঙ্ক থাকে, সেইখানে অন্য অন্য সেগমেন্ট। বুঝা গেল? তাহলে এই যে আপনি লজিক্যালি যেটুকু করছেন এইটাকে একটু জার্নালাইজ করে নিতে হবে। ইউনিক্সের ভাষায় বলে জার্নালাইজ। বাই ডিফল্ট আপনার ম্যাকের সবকিছুই কিন্তু জার্নালাইজ, ম্যাক ফাইল সিস্টেম কিন্তু জার্নালাইজ ফাইল সিস্টেম, যে কারণে ম্যাক কিন্তু কুইক কাজ করে। আর ম্যাক বাই ডিফল্ট ইটসেলফ হচ্ছে জার্নালাইজ। আর আমরা উইন্ডোজে কি হয়, যখন ফাইল পত্র চলে যায় আমরা ডিফ্র্যাগমেন্টেশন করি, ভাই একদিকে সব ছবিগুলি রাখো কাজ ভালো করবে, একদিকে সব মুভিগুলো রাখো ভালো, এটা করি না আমরা? তো এইটা আপনাকে এই এলভিতে করে নিতে হবে, কারণ এগুলো লজিক্যাল। তাহলে আপনি কি করবেন, তাহলে স্যার যখন কি উইন্ডোজ বানায় তখন কি সে জার্নালাইজটা জানতো না? এক একজনের এক এক জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে ম্যাক যখন জার্নালাইজ করছে তখন সে প্যাটার্ন করে ফেলছে। তো এখন কেউ চাইলেও আর বাই ডিফল্ট ওই জার্নালাইজ করতে পারবে না। ম্যাক তো খুব ভালো জিনিস, ওই লোক যাই বানাইছে এখন পর্যন্ত সব প্যাটার্ন করে। তো এখন আপনি অন্যভাবে করতে পারবেন। প্যাটার্ন করবেন না কেন স্যার? বানানো যে কোম্পানি থেকে হচ্ছে বিকল্প করি আর কি করতেছে না হবেই, এই জন্যই তো এত বড় হয়েছে। মানুষকে পেটেন্ট করা যায় না, যে স্টিভ জবস পেটেন্ট হয়ে গেছে, ওকে আর কেউ বের করতে পারবে না। ইয়াও তো আপনার ফেসবুকের মার্কেটার বাজার সেন মতো 2 বছর সঙ্গে হচ্ছে এই ফেসবুকের আগে কাজ করে ফেলছে, কিন্তু কোনো পেপারস ছিল না, পরে আলাদা হয়ে এই ফেসবুককে বানায়। সব ব্যবসা থেকে সেটারই আছে স্যার। বড় হইলে শোনা যায়, ছোট হইলে শোনা কারোকে যায় না। না মানলে যেতে পারবে না। তাহলে আমরা কি করব, আমরা এই যে LV1টা তৈরি করছি এটাকে আমরা জার্নালাইজ করে নেব। মেক টু ফাইল সিস্টেম, এটার মানে আর কি, এদিকে এই কমান্ডই এটা মেক টু ফাইল সিস্টেম। মেক ফাইল সিস্টেম মানে এই ফাইল সিস্টেমকে আপনি জার্নালাইজ করবেন, এটাই হচ্ছে MKE2FS, মেক টু এফএস। বুঝা গেল? তাহলে এটা চালাইলে কি হলো, এই জিনিসটুকু জার্নালাইজড হয়ে গেল, জার্নাল ডান, এতটুকু অংশ জার্নাল। স্যার এখন আর ওই dev SDA5 দেওয়া লাগবে না। না, SDA5 বলে কিছু নাই তো আমাদের কাছে, আমরা তো লজিক্যালি এখন LV1 তৈরি করছি VG1 এর মধ্যে।
তো আমাদের সবকিছু এখন VG1 LV1 বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? কোনো সমস্যা আছে? এখন এটা মাউন্ট করতে হবে না কোথাও না কোথাও? মাউন্ট dev VG1 LV1 আয়রন ম্যান, ও সরি df -h। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আবার এই সিস্টেম একটু অন্যভাবে দেখায় ম্যাপার VG1 LV1 ওর মতো পয়েন্ট করে। ও হ্যাঁ, এটা মানে এটা তো আসলে আসলে তো VG1 বলে কিছু নাই, একটা ম্যাপার তৈরি করে ম্যাপিং, ম্যাপিং এর মধ্যেও এটার নাম দিয়েছে। বাট আপনি dev VG1 LV1 লিখলেই হবে। এটাকে আসলে কোথায় এসে মাউন্ট করছে? আয়রন ম্যান, সাইজ হচ্ছে 1 GB, একটু কম আছে 1 GIB লিখলে ঠিক আছে। এইটুকু কি বোঝা গেছে? আমরা একটা LV1 তৈরি করছি তাই না? স্যার আমরা আর্গুমেন্ট থেকে এটাকে আনমোড করে দিলাম। না এইমাত্র মাউন্ট করলাম, আচ্ছা এইমাত্র মাউন্ট করছি এই যে। এখন স্যার ওই এলপির ভিতরে জিজির ভিতরে যদি ইয়ে করি আরো 2-3টা করি, হ্যাঁ করেন, এই যে দেখেন আপনার আপনার কাজ একটাই। এগুলো কি স্যার অটোমেটিক এক্সপান্ডেবল হ্যাঁ এই যে দেখেন আমরা LV1 তৈরি করছি না, LB1 এর ভিতরে কি স্যার আমি 1 MB বেশি ফাইল রাখতে পারবো? 1 GB বেশি না, LV1 লজিক্যালি তো 1 GB, 1 জিবি। সে 1 GB পর্যন্ত আপনাকে ফাইল রাখতে দিবে। আর আমরা শেষ হয়ে গেছে আপনার জায়গা বাড়াই নিতে পারবেন, একা একা তো আর পারবেন না, অটো এক্সপেন্ডেবল। এ তো AWS না। মানে LB1 এর ভিতরে এর মধ্যে LB1 এই আমি জায়গা লাগবে, LB1 এ বানাইতে পারবো। হ্যাঁ LV1 ই পাইবেন। ধরেন আমি আরেকটা 1 GB তৈরি করি, LV2 স্যার ধরেন আমার এলবি 5টা আছে, থাকতেই পারে, 1 জিবি করে 5টা, তা তো হয়ে গেছে টোটাল জায়গা। 5। তাইলে আর কিছু করতে হবে না। আর বাড়ে কিনা তাহলে করতে পারবে না, আপনার জায়গা নেই। আগে প্রি করতে হবে পরে বাড়তে হবে। আচ্ছা পেয়ে গেছি। আমরা আরেকটা তৈরি করলাম দেখেন LV2, তাই না? তারপরে কি করতে হবে? মেক টু এফএস LV2 শেষ, মাউন্ট করতে হবে তাই না? দেখেন আপনার এখন পার্টিশন করা কত সহজ দেখছেন? পার্টিশন করা কিন্তু আর কোনো কিছু করতে হচ্ছে না। স্পাইডারম্যান df -h কি হয়ে গেল? LV1 স্পাইডারম্যান। এখন কিন্তু আপনার না পার্টিশন টেবিলে ঢুকতে হবে না কিছু করতে হবে, খালি কি করবেন? LV ক্রিয়েট আর হচ্ছে মাউন্ট, LV ক্রিয়েট mk জার্নালাইজ করবেন, মাউন্ট। হন ভাই অফিসের ক্লাস। তাহলে আমাদের LV1 এরও 1 GB, LV2 এরও 1 GB, তাই না? আপনি যদি আপনার সিস্টেমে দেখতে চান কয়টা LV আছে, LV ডিসপ্লে কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পান যে একটা লজিক্যাল ভলিউম LV1 যার সাইজ হচ্ছে 1 GB, আর একটা হচ্ছে LV2 যার সাইজ হচ্ছে 1 GB। এটার UID এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন। এই হচ্ছে বিষয়পত্র, এটা কবে ক্রিয়েট হয়েছে সেই টাইম এখানে দেখা যাচ্ছে। ভালো। এখন আমাদের আসলে এটা করার উদ্দেশ্য কি ছিল? জায়গা বাড়াইতে হবে তাই না? এখন ধরেন LV1 এর জায়গা শেষ হয়ে গেছে, আমাকে এটাকে বাড়াই 2 GB করতে হবে। তাহলে কি করবেন? কমান্ড কি? LV extend। কমান্ড কি হবে? LV extend। কি বাড়াবো আমরা? সাইজ কতটুকু? 1 GB। বুঝতে পারছেন কিনা? LV এক্সটেন্ড করব মাইনাস L লেন্থ যেভাবে আমরা তৈরি করছিলাম প্লাস 1G। কোথায় কোথায় করব? এই গ্রুপ 1 আগে গ্রুপ করব কার? এখন তো আপনি নতুন ক্রিয়েট করতেছেন না, আগে থেকে ক্রিয়েট করা আছে কার? LV1 এর। LV1 এর অ্যাড্রেস কি? dev VG1 LV1 রাইট শেষ। এখন আপনি যেটা করছেন একটা জিনিস ভুলে গেছেন, সেটা কি? আবার তো নতুন 1 GB বাড়াইছেন, এই 1 GB কিন্তু সে জার্নালাইজ করে না, এই ইচ্ছা মতো জায়গা থেকে আবার শেয়ার করবে। তাহলে আপনি কি করতে হবে? এটাকে কিভাবে করবেন? একবার তো জার্নালাইজ করছেন, এবার কেমন হচ্ছে রিসাইজ টু এফএস dev K2FS থেকে রিসাইজ VG1 LV1। এটাতে আপনি যে বাড়াইলেন এটাকে আবার রিসাইজ করে নিচ্ছেন, সে আবার জার্নালাইজ ফর্মটা আবার রিসাইজ করে নিবে 2 GB টাকে সে সামহাও যদি এক জায়গায় নাও পারে একই কাছাকাছি রাখবে।
বাকিটুকুকে যদি একসাথে মার্জও না করতে পারে ওইটাকে আবার আরেক জায়গায় একসাথে রাখবে, ছিন্ন বিচ্ছিন্ন রাখবে। রিসাইজ টু এফএস করলেন, দেখেন এটা আবার রিসাইজ হয়ে গেল। খুব সহজে বাইরে গেল, তাই না? তাই তো? মনে হচ্ছে কমান্ড গুলো একটু কঠিন, মানে ইউজ টু হইতে হবে করে আসলে ব্যবস্থা থেকে আপনি সারাদিন করবেন, সারাদিন পার্টিশন করেন এই তো স্যার বছরে মানে কাদের কালে ভাদ্রে একবার লাগে। একবার কি দুইবার। আর একটা বিষয় এইটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে হোস্টিং কোম্পানি, দিনের মধ্যে 10 বার করতে হয়। আপনি তো আগের থেকে স্ক্রিপ্ট বানাই রাখেন, এই কাজকে আপনি নিজে নিজে এরকম করবেন, স্ক্রিপ্ট ফাইলে লিখে রাখেন না। একটা কমান্ড চালাবি স্কিপ না। আপনি স্ক্রিপ্ট ফাইলে লিখে রাখেন এই কমান্ডটা, এইখানে যে LB1 VG1 এটাই তো আপনার লাগে নাকি, মানে LB1টা লাগবে, কার সাইজ বাড়াইতে হবে, এখানে একটা ভেরিয়েবল সেন্ড করে দেন। আপনি স্ক্রিপ্টটা চালান, কার বাড়াইতে হবে LB1 এর, ওখানে LB1 লেখেন, ভেরিয়েবল থেকে নিয়ে এসে স্ক্রিপ্ট রান করে দিন। বুঝলেন না? LB1 এর জায়গায় আপনি একটা ভেরিয়েবল কল করে দেন, ভেরিয়েবলটা রিড করুক আপনার কাছ থেকে, আপনি স্ক্রিপ্ট চালাবেন বারবার। পুরো কমান্ড তার বারবার লেখার দরকার নেই, আছে পুরোটাই কিন্তু অটো হয়ে গেল। এবং এইভাবেই কিন্তু সি প্যানেল কাজ করে। আপনি যখন এখানে 100 MB লেখা এন্টার দেন, ও কিন্তু ব্যাকগ্রাউন্ড ওই জিনিসই চালায়, ওর উপরে স্ক্রিপ্টই লেখা। বুঝে গেছে? এখন এখানে ইস্যু আছে, সি প্যানেল পুরোটাই একদম র কোডিং করা, মেশিন ল্যাঙ্গুয়েজে করা, সি দিয়ে করা, হিসাব আলাদা। তো আপনি এইভাবে লিনাক্স ফাইল দিয়ে করতে পারেন, কারণ সি প্যানেল তো শুধুমাত্র এখানেই চলে না, সব জায়গায় চলে, সব ধরনের ইউনিক সিস্টেমে সি প্যানেল সব সিস্টেমের জন্য ওকে। সব সিস্টেমের জন্য। সি প্যানেল এত ফাস্ট এর কারণে হচ্ছে মেশিন কোডিং করা আর ব্যাকগ্রাউন্ড, এবং উপরের পর সি দিয়ে করা, চিন্তা করা যায় এরকম এই এত বড় একটা জিনিস কোন পুরোটা যুগে C দিয়ে করেছে স্যার এখনো চল। এখন অনেক কিছু না, একদম যেটা আপনার ব্যাকগ্রাউন্ড পুরোটা মেশিন ল্যাঙ্গুয়েজে করা, মেশিন ল্যাঙ্গুয়েজ আর উপরের পার্টটুকু সি দিয়ে করা। এখন ওরা নতুন কিছু আনছে, ওই যে আমি একটু শোষা না করলে ভালো লাগে না, ওই যে ক্লাউড সি প্যানেল ক্লাউড সি প্যানেল মানে হচ্ছে যে আপনি সি প্যানেলে ইউজার আইডি দিয়ে লগইন করে রাখবেন, ওই ইউজার আইডি দিয়ে লগইন করে আপনি সব সি প্যানেল কন্ট্রোল করতে পারবেন, সি প্যানেল আলাদা করে। ওদেরই সিস্টার কনসার্ভার। এখন বড় হয়েছে ব্যবসা। ওকে, আমরা বাড়াই ফেলছি জায়গা, তাই না? কমাই ফেলতে হবে, কমাই ফেলাটাও সহজ। কমাই ফেলাটার কমান্ডও একটাই, মাইনাস এলবি রিডিউস। কিন্তু কমাই ফেলার আগে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আপনি চাইলেই কমাইতে পারেন, আর যখন আপনি সাইজ বাড়ান তখন বিষয়টা কি, আপনি তো জায়গা বাড়াইছেন, ডাটা নিয়ে কোনো টেনশন নেই। যখন জায়গা কমাবেন তখন আপনাকে ডাটা নিয়ে তো একটু চিন্তা করতে হবে না? দেন আপনি হঠাৎ করে কমাই দিলেন, ডাটা ছিল, ডাটা তো চলে যাবে। তার মানে আপনাকে একটু করতে হবে। এই জন্য প্রথমে আপনাকে এনশিওর করতে হবে যে ডাটাটুকু আপনি কমাইতে চাচ্ছেন সেটি ফ্রি আছে, সেইটুকু জায়গা ফ্রি আছে কিনা, ওইটুকুর মধ্যে যেন কোনো ডাটা না থাকে, এটুকু আগে আপনাকে করে নিতে। প্রথম কাজ হচ্ছে আপনাকে, যতক্ষণ আপনি রিডিউস করলেন ওই সময় ইউজার কিছু রাইট করলো এবং সেইটুকু ওই পার্টিশনে পড়ে গেল যেটুকু আপনি বাদ দিচ্ছেন, তাহলে কি ওই ডাটাটা হারাই যাবে না? এক্সটেন্ড করার সময় কিন্তু এটা আপনার কনসার্ন ছিল না, রিডিউস করার সময় এটা কনসার্ন। আপনি রিডিউস করতেছেন, ওই সেম টাইমে আরেকজন ইউজার রাইট করতেছেন, তার আগে ইউজারের ইয়া বন্ধ করতে হবে। তার মানে কি আগে ইউজারের অ্যাক্সেস বন্ধ করতে হবে না? তার মানে কিভাবে করবেন? আনমাউন্ট dev vg1 lb2 ধরেন lb2 তে 1 জিবি আছে, আসলে লাগবে না, 500 MB লাগবে। তাহলে আমি প্রথমে আনমাউন্ট করছি, এখন কি ইউজার চাইলে কিছু রাইট করতে পারবে? ইউজারের কাছে আর কোনো অপশন আছে? আর কোনো অপশন নাই। এখন আমরা কি করব, ফাইল সিস্টেমটা চেক করতে হবে ফার্স্টে যে কোনো ব্যাড সেক্টর আছে কিনা। আমি তো জায়গা কমাবো, কারণ ডাটাটা আমি এনশিওর করতে যাচ্ছি। জায়গা বাড়ানোর সময় এটা আমার হেডেক ছিল না, কমানোর সময় আপনি যেহেতু হার্ড ডিস্ক থেকে মানে ওই ফিজিক্যাল যে ভলিউম ছিল সেটা থেকে একটা পোরশনকে আপনি কমাই দিচ্ছেন লজিক্যালি, আপনাকে কনফার্ম হইতে হবে যে ফাইল সিস্টেম দিতে সব ঠিক আছে, কোনো ফাইল কারাপ্টেড নাই, সব ঠিক মতোই ভিতরে সেভ অবস্থায় আছে। কমান্ড হচ্ছে ফাইল চেক করার কমান্ড হচ্ছে e2fsck, কমান্ড হচ্ছে e2fsck -f dev vg1 lb এফএস এটা একটা ফাইল সিস্টেম না, ফাইল সিস্টেম e2fs এরকম না, এরকম হয় সিস্টেম। তাহলে দেখেন সে
সবগুলি জিনিস চেক করা হয়। আপনার আইনোড চেক করছে, ব্লক চেক করছে, ডিরেক্টরি স্ট্রাকচার চেক করছে, কানেক্টিভিটি চেক করছে, সবকিছু সে চেক করে দেখছে কোনো রকমের এখানে কিছু নাই, নন কন্টিনিউয়াস ফাইলই নাই, কোনো 0.0% সব ঠিক আছে। কারণ আসলে আমাকে ডাটা নাই তো, ডাটা থাকলে সময় লাগায় সে চেক করে বুঝতে পারে। বাট সেটা সব ক্লিয়ার, আমরা পাস করছি তাই না? পাঁচটাতে আমরা পাস করছি, তার মানে আমাদের ফাইল সিস্টেম নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমাদেরকে কি করতে হবে? রিডিউস করতে হবে। ধরেন আপনি 500 MB তে রিডিউস করব, তাহলে আমার যে ডাটাটুকু আছে, ধরেন আমার মাত্র 300 MB ডাটা আছে, কিন্তু সেই 300 MB ডাটা ওই 500 MB এর মধ্যে রাখতে হবে না? ধরেন আপনার 300 MB ডাটা আছে, আপনি 500 MB ফালাই দিলেন, কিন্তু ওই 500 MB এর মধ্যে আসলে 100 MB রাইট করা আছে, এটা হতে পারে তো, আর ডিসপ্লে ভাবে রাইট করে, তাহলে ওই ডাটাটুকু সব ওই 500 MB এর মধ্যে নিয়ে আসতে হবে না? তাহলে কি করবেন? জার্নালাইজ করলে হবে না, জার্নালাইজ করতে হবে, রিসাইজ টু এফএস। শুধুমাত্র প্রথমবার করার সময় কিন্তু মেক টু এফএস প্রথমবার, বাকি সব সময় কি রিসাইজ করতেছেন না? রিসাইজ টু এফএস, রিসাইজ টু এফএস। কাকে? ডেভ ভিজি 1 LV2। ডাটা যতটুকুই থাকুক, কতটুকুর মধ্যে আপনি রাখতে যাচ্ছেন? 1 GB ডাটা আপনি কমাবেন কতটুকু? 500 কমাবেন না? 500 তো আবার 500 হয়ে যাচ্ছে, কনফিউজড হয়ে যাবেন। ধরেন 400 কমাবেন, 600 রাখবেন, তাহলে যতটুকু ডাটাই আসে না কেন সেই ডাটাটুকু 600 এর মধ্যে আসতে হবে না? তাহলে আপনি এখানে লিখে দেন 600 এ। তাহলে এখন যত ডাটা আছে সব ওই 600 M এর মধ্যে আছে, বাকি 400 M এর কোনো ডাটা নাই। স্যার রিসাইজ যদি আমরা জার্নালাইজ করলে কি সে শুরু থেকে সিকোয়েন্সের মধ্যেই স্টার্ট হবে না? এটাকে মানে আরো ইনফিউর করার জন্য, আরো এনশিওর করার জন্য, যদি না হয়তো তখন ডাটা কই পাইতে না। মানে আপনি এখন আমরা যে কাজগুলি করতেছি এইটা না করে আপনি সরাসরি এলবি রিডিউস চালিয়ে দিলেও হইতো, কিন্তু আমরা যদি কমাবো, আমার ডাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তাই না? সেই জন্য আমরা কমানোর আগে এগুলো চেক করে নিই যে আমার ডাটা যেন কোনোদিনই না হারায়। ধরেন আপনি চালাই দিলেন, ডাটা হারাই গেল, তাহলে তো মুশকিল, তখন তো বিপদ হয়ে যাবে তাই না? ডাটা হারাই গেলে প্ল্যান কি মানবে? মানে আপনি কই পাবেন ডাটা? তখন আর সেই খুঁজো কোন জায়গায় স্টোর হয়েছে, কোন জায়গায় ব্যাকআপ আছে। এখন তো রিডিউস করলে তো আমাকে রিডিউস করলে আমাকে শেষ থেকে রিডিউস করা লাগবে না। রিডিউস করলে রিডিউস যদি আমি এখন 400 MB করি, না এখনো করি নাই তো। হ্যাঁ, করলে কি ওটা তো আমাকে শেষ থেকে করতে হবে? শেষ থেকে মানে 600 MB তো আমি আগে সব ফাইল রাখছি, হ্যাঁ, এখন ওই বাকি 400 MB ফালাই দিই, রিসার্চ করে নিছি না আমি, তাহলে VG1 এখন 600 MB তে রিসার্চ হয়ে গেছে, 400 MB এখন আনইউজড অবস্থায় আছে। স্যার এখন জিনিসটা কেসটা যদি এরকম হয় যে প্রথম পোর্শনটুকু আপনার প্রথম পোর্শন প্রথম পোর্শন নাই, 600 MB ওর কাছে এখন ওই যে fixed। আপনি ওখানে যেটা যেমন দেখেন 100 MB ফার্স্টে নিয়েছে, পরের জায়গাটুকু ফাঁকা। আবার তো আমি যদি ধরি যে আমি LV1 প্রথমে 1 GB দিয়েছি, একদম ইনিশিয়াল 0 থেকে 1 GB, এখন পরে আমি আবার LV2 বানাইছি, যেটা ওই যে ওই 1 GB এর এন্ড থেকে আরেকটা রিসাইজ করার জন্য সে এভাবে সর্টিং করে ফেলছে। এখন আমি আবার যদি এক্সটেন্ড করি LV1 কে, পরের জায়গা থেকে সে তো নিচ্ছে। আবার LV2 এর পরে জায়গাটুকু আবার রিসাইজ করে এক জায়গায় বানাবে। আপনি আবার রিসার্চ চালাইছেন না, হ্যাঁ, তো ওইটা আবার সামনে এনে ওইটুকু পরে পাঠান, LV2 কে কি পরে পরে পাঠাবে পাঠান। আবার সে আবার এটাই তো ডিস্ক ফ্র্যাগমেন্টেশন। ডিস্ক ফ্র্যাগমেন্টেশনে তাই হয় না, সবই আসছিল পিছনের দিকে, সবই সামনে নিয়ে আসছে, তার সামনের ভিডিও কি পিছনে নিয়ে গেছে না? এটাই তো ডিসপ্লে, এটাই তো জানা। প্রথমে যে না আপনি মাঝে বললেন তো যে যে জায়গায় মেমরি থাকুক মানে সে একটা চাঙ্ক নিবে। না, যদি এরকম হয় যে তার কোনো জায়গা নাই, তখন যে জায়গাটুকু খালি আছে সেই জায়গাটুকু নিয়ে, কারণ অনেক মাল্টিপল এলবি করছেন আপনি ছোট জায়গার মধ্যে, আপনি তো এত 15 জিবির মধ্যে এত করবেন না, কিন্তু ধরেন আপনি যদি মাল্টিপল এরকম করেন, তখন সে ওইটুকুর মধ্যে যতটুকু পারবে ততটুকু নিবে, এবং কোনো কারণে আপনি তখন আর এই জায়গাটুকু এরকম আলাদা হয়ে গেছে স্পেশাল কেস, এই জন্যই তো আমি এই যে সব চেক করে নিচ্ছি যে আসলে পসিবল কি, নাহলে তখন এরর দিত, ও আচ্ছা, এটা না হলে এখানে এরর। নাহলে তো এরর গুলো দিত যে না এটা পসিবল না, কারণ ওইখান থেকে ব্লক আলাদা করতে পারতেছে না, এক্স্যাক্টলি, মানে আমরা এই 100 MB আগে তো সরাই আনতে হবে। তাই না? ওটা তো আমার আনতে হবে 600 MB, কারণ ওইরকম কেস হয়েছে যে আপনার ওইটুকু ভাবেই হয়েছে, কিচ্ছু করার নাই, তাহলে আপনার ওখানে এরর দিত যে এটা রিসাইজ করা সম্ভব না। আমরা তো একদম ব্ল্যাঙ্ক ফাইল হার্ড ডিস্কে চালাচ্ছি, খুব হয়ে যাচ্ছে, রিয়েল লাইফে এরকম হয়, তখন এটা কমানো যায় না, এবং এই জন্যই আপনার আসলে হার্ড ডিস্ক গুলো বড় থাকে, এত ছোট ছোট হার্ড ডিস্কও থাকে না 200 MB। আপনার 1 টিবি হার্ড ডিস্ক থেকে আপনার 500 MB 200 MB নিয়ে কাজ করে হোস্টিং প্রোভাইডার, ওর জন্য এটা কিছুই না।
আমরা তো 15 জিবি 5 জিবি নিয়েছি, তার মধ্যে আবার 1 জিবি 2 জিবি নিয়েছি, আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা, এই জন্য মনে হচ্ছে। তাহলে আমরা কি করছি, আমরা এটাকে E2FS থেকে চালাই ফাইল সিস্টেম চেক করছি, তারপর আমরা রিসাইজ করছি, তাই না? রিসাইজ করছি কোথায়? 600 MB তে। এখন কমান্ড হচ্ছে lv reduce। lv reduce কমান্ডটা আপনি দুই ভাবে চালাতে পারেন। এক, -l দেওয়ার পর আপনি সরাসরি 600 MB লিখে দিতে পারেন। মানে ওখানে আমি যেটুকু শিওর হয়ে আসি, মানে আপনি জানেন যে যতটুকু 600 MB শিওর আছে আমি এতটুকুই কমাবো, অথবা আপনি -400 MB লিখতে পারেন। -400 MB লিখলেও ও কি করবে, মাইনাস করবে, আর 600 MB লিখছেন মানে শুধু 600 MB রাখবে। কিন্তু দুইটাতেই মাইনাস। lv reduce কমান্ড হচ্ছে lv reduce করতেছে সে। যদি আপনি 600 MB লেখেন তার মানে সে 600 MB রাখবে, বাকিটুকু ফালাই দিবে। যদি -400 MB করেন তাহলে পুরো জায়গা থেকে 400 MB মাইনাস করবে। কথা একই। মানে 600 এর সামনে আগে প্লাস আর মাইনাস এর। হ্যাঁ, মানে আমি 600 MB কাজ সামনে কিন্তু কিছু দিতে পারবো না, প্লাস মাইনাস দিলে তো ঝামেলা হবে। আমি যদি -600 করি তাহলে তো -600 হয়ে যাবে, -400 করতে হবে। আর যদি শুধু 600 দেই তাহলে 600 MB রাখবে। কথাটা বুঝতে পারছেন? মানে আমি একটু রাখে বাকিটুকু ফালাই দিচ্ছি, আর হচ্ছে আমি ওইটুকু ফালাই দিয়ে এইটুকু রাখছি। কথা দুই কেসই এক। কিন্তু স্যার এইটা এইভাবে আমরা কমান্ডটা চালাই। এর কারণ হচ্ছে 600 MB তে আগে আমরা জার্নালাইজ করে রাখছি না, -400 করতে যায় যদি কিলোবাইট কিছু এদিক ওদিক হয়ে যায়, এবং আপনার যদি 600 MB ফাইলই থাকতো, এরকম কেস হতে পারে না, একদম টাইট ফাইল, তাহলে হয় কি এখানে 600 MB লিখলে ওই বেশি কম হইলেও বেশি কমই নিবে। কারণ আপনি কিন্তু জানেন এক্সাক্ট কিন্তু ওর নাম্বারটা নেয় না, একটু কম বেশি নেয় না। তাহলে ওই যে আপনি কম বেশিটুকু নিবে, যদি -400 করেন এমন একটু বেশি কমাই দিল, আপনার ফাইল টাইট ছিল একটু বাজে। এই জন্য আমরা এটা ফলো করি, কিন্তু আসলে রিয়েল লাইফে এত ক্রিটিক্যাল সিচুয়েশন কখনই হয় না। থিওরিটিক্যালি আমরা অনেক কিছু করে রেখে দেই যাতে আপনি ওইরকম প্রবলেমে না পড়েন। গুড প্র্যাকটিস আর কি, আপনি -400 লিখলেও যা হবে, এটা লিখলেও কিন্তু স্যার এটাতে তো আমার প্রথম 600 MB ঠিক থাকতেছে, ঠিক থাকে। তো মাইনাস 400 তে তো -400 বাদ যাচ্ছে, এখন এমন হতে পারে -402 বাদ গেছে। হ্যাঁ, শুরু থেকে যাবে না, শেষ থেকে ওই যাবে। খালি অংশটুকুই বাদ দিবে, কিন্তু 402 বাদ যায়, যদি 405 বাদ যায়, 401 বাদ গেছে ধরেন, কিন্তু আপনার একদম 600 MB টাইট ডাটা আছে। 400 পয়েন্ট কিলোবাইট গেলেও তো চলে যাবে। বুঝতে পারছেন? সো ওই 1 কিলোবাইট ডাটার কারণেই তো আপনার পুরো একটা চাঙ্ক নষ্ট হয়ে যাবে, ওখানে তো একটা জিরো চেঞ্জ হয়ে গেলে পুরোটা কারাপ্টেড হয়ে যাবে। সো আমার LB2 কমে গেছে, তাই না? 1 জিবি থেকে এখন সে কতটুকু হয়েছে, 600 MB। এরপর এটাকে কি করতে হবে, পি দিয়ে দেখো মাউন্ট করতে হবে না? আমরা তো আনমাউন্ট করে আসছিলাম, মনে আছে? এমবির মাঝখানে আই থাকার কারণে কোথায়? এমআইবি এমআইবি ও এমআইবি মানে হচ্ছে এক্সাক্ট। LV2 কোথায় জানি করছিলাম এটাতে, স্পাইডারম্যান কবে কিছু। তাহলে স্পাইডারম্যান দেখেন এখন কতটুকু হয়ে গেছে, 558 MB। বুঝতে পারছেন? রাখলেন আপনি 600 কমাই দিছে। এইসব জন্য ফাইল সিস্টেম খেয়াল বুঝতে পারছেন? -400 করে দেখেন, এখানে আমি একটা অন্য কিছু দেখ। তাহলে আমরা চাইলে এইগুলা সাইজ চাইলে এখন বানাইতে কমাইতে পারতেছি না, এটা একটা বিশাল সুবিধা না? আপনারা যদি প্রথমে 40 জিবিটাকে এরকম করে আসতাম, তাহলে আজকে আমার এই রুট বুট সব আপনি টেনশন করা লাগতো, যে কোনো সময় যে কোনো কিছু বানাইতে কমাইতে পারবেন না। এই জন্য আমরা লিনাক্সে এলভিএম করি। মনে রাখবেন এটা কিন্তু টোটালি লজিক্যাল, এটা টোটালি লজিক্যাল, ফিজিক্যাল না। ফিজিক্যাল কিন্তু এই একটাই যেটা করছিলেন প্রথম যে পার্টিশনটা, পুরো হার্ড ডিস্কটাকে প্রথমে যে প্রাইমারি পার্টিশনটা করবেন ওইটাই কিন্তু আপনার পার্টিশন। যদি কোনো কারণে ফিজিক্যাল হার্ড ডিস্কে ব্যাড সেক্টর হয়, পুরাটাই কিন্তু শেষ। খেয়াল করে দেখেন, আপনার যে SDA5 কি করছি, SDA5 যদি ব্যাড সেক্টর হয় পুরোটা SDA5 কিন্তু শেষ। কারণ আপনার এখানে SDA5 এর মধ্যে 10টা আছে, 10টাই শেষ। এটা যখন ভালো দিক আছে, খারাপ দিক আছে। এই কারণে কিন্তু আমরা মাল্টিপল পার্টিশন করি, একটা পার্টিশন পড়ে গেল আর একটা পার্টিশন মেলানো আমি পাই। ঠিক আছে, ভালো মন্দ সবকিছু হয়ে আছে, খুশি হয়ে যায় না, দুঃখী হয়ে যায়। সো দিস ইজ LVM, খুবই চমৎকার একটা বিষয়।